প্রিয় ছাত্রছাত্রী, আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওটিতে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বাংলা রচনা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এই রচনাটি প্রতিটি ক্লাসের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই রচনাটিকে একটু বড় করে একাধিক পয়েন্ট সহযোগে লেখা হয়েছে। তোমরা প্রয়োজন মতো কিছু পয়েন্ট থেকে কয়েক কোটি প্যারাগ্রাফ বাদ দিয়ে এই রচনাটিকে নিজের মতো করে তৈরি করতে পারো তোমাদের সুবিধা মতো। অতএব রচনাটি শুরু করা যাক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা: কবি সাহিত্যিকরা হলেন কোনো জাতির সংস্কৃতি ও সভ্যতার ভিত্তি। তারাই হলেন মানব সভ্যতার আলোকস্তম্ভ। তাদের সৃষ্টি যেমন আমাদের জ্ঞান অর্জন করতে সাহায্য করে, তেমনি আনন্দও দেয়। বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ বলতে যে মানুষটির নাম প্রথমেই মনে আসে, যিনি তার সাহিত্যকীর্তির জন্য বাঙালির রক্তে আজও মিশে আছেন, তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একধারে লেখক, কবি, প্রাবন্ধিক, ছোট গল্পকার, নাট্যকার, উপন্যাসিক ও সঙ্গীত শিল্পী। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। কবিগুরুর জন্ম এবং বংশ পরিচয়: 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে, 7ই মে 61 খ্রিস্টে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রজীবন: রবীন্দ্রনাথ ঠাকুর বরাবরই ছিলেন প্রকৃতিপ্রেমী। চার দেওয়ালের মধ্যে স্কুল জীবনের শিক্ষা ব্যবস্থার কোনো কালই পছন্দের ছিল না। তাই কলকাতার বিভিন্ন নামী স্কুল যেমন ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল ইত্যাদি স্কুলে তিনি ভর্তি হলেও বেশি দিনের জন্য মন টেকাতে পারেননি। পেছনে প্রধান কারণ ছিল স্কুল শিক্ষার প্রতি অনীহা। স্কুলের বদ্ধ পরিবেশে পড়াশোনা করার এই রীতি তাকে কোনোভাবে বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে। এই কারণেই পরে গৃহশিক্ষক রেখে বাড়ির খোলামেলা পরিবেশে শিক্ষার ব্যবস্থা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর 1878 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যান। সেখানে বাইসনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন তিনি। এরপর তিনি 1879 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়া শুরু করেন। কিন্তু সাহিত্যচর্চা রবীন্দ্রনাথ ঠাকুরকে এতটাই আকর্ষণ করে যে আইন নিয়ে পড়া আর সম্পূর্ণ করা হয়নি তার। বিশ্ববিখ্যাত এই মানুষটি বুঝিয়ে দিয়ে যান যে জ্ঞান অর্জনের পদ্ধতি নয়, জ্ঞান অর্জনের ইচ্ছা এবং অর্জিত জ্ঞানকে আত্মস্থের মূল মন্ত্র হওয়া উচিত। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার নবজাতক কাব্যের ভূমিকায় লিখেছেন, আমার কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে। অর্থাৎ কাব্য সাধনায় তার বারবার পরিবর্তন ঘটেছে। প্রতিনিয়ত নতুন নতুন সৃষ্টির মধ্য দিয়ে বয়ে চলাই ছিল রবীন্দ্র কবি জীবনের ধর্ম। কল্পনা, ক্ষণিকা, নৈবেদ্য, খেয়ার মধ্য দিয়ে যে নতুন প্রবাহ শুরু হয়েছিল তা গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালির মধ্যে দিয়ে তা নিঃশেষিত হয়েছে। এরপর বলাকা, পূর্বী ও মহুয়া থেকে পুনশ্চ শেষ সপ্তক কাব্যগুলিতে নতুন নতুন চিন্তা ভাবনার ছোঁয়া যেমন দেখা গেছে, তেমনি শেষ দিকের কাব্যগুলিতে মর্ত্যপ্রীতি ও মানুষের প্রতি গভীর নৈকট্য স্থাপিত হতে দেখা গেছে, যা তার কাব্যগ্রন্থগুলিকে আরও মাধুর্যপূর্ণ করে তুলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ তার জীবননিষ্ঠ মননের লিখিত রূপ। ভারতী সাধনা ভাণ্ডার বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা সূত্রে তার বেশিরভাগ প্রবন্ধ রচিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রবন্ধ হল ভুবন মোহিনী প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েক কোটি উল্লেখ্য প্রবন্ধ হল স্বদেশ, ধর্ম, আলোচনা, সমালোচনা, ছিন্নপত্র ইত্যাদি। শিল্প, সাহিত্য, জিজ্ঞাসা, অর্থনৈতিক চিন্তা, রাজনৈতিক চিন্তা, সমাজ সংস্কার সম্পর্কিত সমস্যা, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, ধর্ম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ঠাকুরের প্রবন্ধ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। নাট্যকার ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কবি হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করলেও নাট্যকার হিসেবে তার খ্যাতি কিছু কম ছিল না। বিশেষ করে রূপক সাংকেতিক তার কৃতিত্ব চোখে পড়ার মতো।
রক্তকরবী, রাজা, মুক্তধারা, ডাকঘর প্রভৃতি নাটকগুলির নাট্যবস্তু, নাট্যরস এখনও মানুষকে আকর্ষণ করে। নাট্যমঞ্চ, নাট্য প্রযোজনা, নাট্যাভিনয় সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যাধুনিক। তার নাটকের সংলাপ আজও মানুষকে তার নাটকের প্রতি আকৃষ্ট করে। নাটক যে একটি সুফল রূপে তেম প্রথম দেখিয়া গেছেন। তার রচিত উল্লেখযোগ্য হল প্রতিভা, রাজা ও রানী, মুকুট, বাঁশরি, গোড়াই, গলদ, বসন্ত, শারদোৎসব। ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর। ঊনবিংশ ও বিংশ শতকের বাঙালি জীবনের ভাবধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের বিষয়। এই সময় মানুষ ও সমাজের মধ্যে দ্বন্দ্ব, মানুষের দ্বন্দ্ব, মানুষের সঙ্গে সংসারের দ্বন্দ্ব, হিন্দু ও ব্রাহ্ম ধর্ম অবলম্বীদের মধ্যে সংঘাত, রাজনীতি, ব্যক্তির অন্তর্মুখিতাকে তিনি খুব সুন্দরভাবে তার উপন্যাসে তুলে ধরেছেন। চোখের বালি থেকেই বাংলা উপন্যাসের মোড় ঘুরেছিল। গোড়ার মধ্যে দিয়ে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজের সমগ্র রূপ বঙ্গভঙ্গের পটভূমিকায় রচিত হয়। ঘরে বাইরে চতুরঙ্গ উপন্যাসের আঙ্কের আমাদের চমকিত করে তোলে। আর শেষের কবিতার রোমান্টিক উপন্যাস এবং তাতে যা ভাষার কারুকার্য দেখা যায় তা ছিল বাংলা সাহিত্যে কমই আছে। ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। পদ্মা তীরে জমিদারি দেখাশোনা করার সময় সাধারণ মানুষের খুব কাছে পৌঁছেছিলেন তিনি। সেই সময় সাধারণ মানুষের জীবন সম্পর্কে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন তার বেশিরভাগই প্রকাশিত হয়েছে তার ছোট গল্পে। গল্পগুলিতে দেখা যায় গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষের সুখ দুঃখ, আশা নিরাশা, গ্রামীণ জীবনের সংস্কার, বিশ্বাস এবং অতি প্রাকৃতিক উপাদান। গল্পগুলির বিষয় শিল্প কৌশল অনবদ্য। তাঁর উল্লেখযোগ্য ছোট গল্পগুলো হলো ছুটি, পোস্টার মশাই, এক রাত্রি, সুবা, ক্ষুদ্রিত পাষাণ, দান প্রতিদান, জীবিত ও মৃত, স্ত্রীর পত্র, ল্যাবরেটরি ইত্যাদি। চরিত্রের বিবর্তন। গল্পের নাটকীয়ভাবে পরিসমাপ্তি, অতি প্রাকৃত বিষয়গুলো মানুষের মনস্তত্ত্ব বিশ্লেষণের কাজে লাগানো। প্রকৃতির উন্মুক্ত পটভূমিকায় মানব মনের বিশ্লেষণে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই একজন অদ্বিতীয় ছোট গল্পকার। সঙ্গীতকার রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা গানের ধারায় উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে একজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আনুমানিক 1-2-3-2টি গান রচনা করেছেন। এই গানগুলি গীত বিতান নামক গ্রন্থে সংকলিত হয়েছে। তার গানের কথায় উপনিষদ, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য, বাউল দর্শনের প্রভাব লক্ষ্য করা যায়। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ভজন ইত্যাদি ধারায় সুর, এমনকি বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত এবং পাশ্চাত্য লোকসঙ্গীতের প্রভাবও ধরা পড়ে। আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক জয় হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও আমার সোনার বাংলা, যা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সর্বোপরি সুখে দুঃখে, আনন্দ বেদনায়, উৎসবে অনুষ্ঠানে, মিলনে বিরহে, জীবনে মৃত্যুতে তাঁর লেখা গান মানুষকে প্রেরণা দেয়, শান্ত করে, উজ্জীবিত করে তোলে। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বিভিন্ন দিক। তিনি শুধু বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেননি, পরাধীন ভারতবর্ষে পরাধীনতার নাগপাশ থেকে ভারতবাসীকে মুক্ত করার জন্য নানান কর্মপন্থা অবলম্বন করেছেন। তিনি 1913 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। শিক্ষা ব্যবস্থার অন্য রূপ দেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে। এছাড়াও তিনি শান্তিনিকেতনে স্থাপন করেছিলেন পল্লী উন্নয়ন কেন্দ্র। মৃত্যু 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে 80 বছর বয়সে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির নিজ বাসভবনে মহামানবের মহাপ্রয়াণ ঘটে। উপসংহার। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে বর্তমান ছিল ঋষি সত্তা, যার মাধ্যমে তিনি সমস্ত খণ্ডের মধ্যে অখণ্ডকে দেখেছেন। হিংসা বিদ্বেষের মধ্যেও উপলব্ধি করেছেন প্রেমকে। অন্ধকারে উৎসেও সন্ধান করে গেছেন আলোর। পরাধীনতার নাগপাশে আবদ্ধ দেশবাসীর ক্লিপ্তা দিনটাকে মর্মে মর্মে উপলব্ধি করেছেন। তাই তিনি ক্ষুব্ধ খণ্ড দেশ হিংসা দিন তার ঊর্ধ্বে গিয়ে হয়ে উঠেছেন মহান দার্শনিক ও মহৎ পুরুষ। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে অমূল্য সম্পদ দিয়ে গেছেন, তার জন্য আমরা তাঁর কাছে চিরঋণী হয়ে থাকব।
তার এই অমূল্য সম্পদ সম্ভার কোনো একজন মানুষের পক্ষে জীবনভর পাঠ করেও শেষ করা সম্ভব নয়। তার মৃত্যুর এত বছর পরেও দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর পাওয়া অসম্ভব। তিনি চিরকালের অদ্বিতীয় নবীন পুরুষ। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা রচনা। এই রচনাটি পিডিএফটি তোমরা যদি ডাউনলোড করতে চাও তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অথবা পিডিএফটি ডাউনলোড করার আরেকটি ট্রিক হলো, যেটা তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, সেটি হলো গুগলে যাবে এবং গুগলে তোমরা সার্চ করবে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা মানে গীতা বলে। সার্চ করেই তোমরা এরকম একটি ওপেন হবে, জানোই গুগলে সার্চ করার পর এইখানে তোমরা manegita.in ওয়েবসাইটে আসবে। জেনে দেখো টাইটেলটি দেখবে পিডিএফ রবীন্দ্রনাথ ঠাকুর প্রবন্ধ রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। এই manegita.in ওয়েবসাইটে তোমরা ঢুকবে, ক্লিক করবে প্রথমে টাইটেলে ক্লিক করার পর তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এবং এই ওয়েবসাইটে আমি যে রচনাটি, যে সুন্দর রচনাটি, খুবই সুন্দর এই রচনাটি পড়লাম, এই রচনাটি তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে, যার লিঙ্ক একটুখানি নিচে এই পিডিএফে ফাইলে দেওয়া রয়েছে। এই পিডিএফে ক্লিক করে তোমরা রচনাটি ডাউনলোড করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।